আপনারা তো একটা মামলা করলেন, এই মামলার প্রেক্ষাপটটা বলেন। তৎকালীন যে মামলাটা আপনারা করেছিলেন, কে বাদী ছিল, মামলাতে কি হয়েছিল, কি রায় পেলেন, কেন পেলেন? আচ্ছা, সব খিচুড়ি। একটা বাংলাদেশের একটা নামি দামি প্রমিনেন্ট ছেলে মারা গেছে। সেই সময় তার মা বাবার মাথা কি ঠিক ছিল বা ঠিক থাকার কথা? হ্যাঁ কি না বলেন আপনি? না, তা তো অবশ্যই না, কারণ আচ্ছা, নিজের সন্তান মারা গিয়েছে। হাসপাতালে জি। যখন এসে বলছে তার বাবার মারে যে হি ইজ ডেড, হুম হুম, ওনারা মাটিতে পড়ে গেছেন। স্বাভাবিক। এর 2-1 মিনিট পরে ওইখানে পুলিশ বা কেউ আসছে, এসে বলছে এখানে সিগনেচার করেন, ওইখানে সিগনেচার করেন। কেন? হুম, যে পোস্টমর্টমে নিতে হবে। জি। এই সিগনেচারকে পুঁজি করে এটাকে করা হয়েছিল অপমৃত্যু। শুরুতেই অপমৃত্যু পুলিশের জি, পক্ষ জি, থেকে। আচ্ছা অপমৃত্যু। আচ্ছা। অপমৃত্যু করার পরে দেখেন, ডেথ সার্টিফিকেট তার বাবার হাতে না দেওয়া হয় নাই, কিন্তু লাশ চলে গেছে পোস্টমর্টম রুমে। হুম হুম, আগে তো ডেথ সার্টিফিকেট যে হি ইজ ডেড, হি পাসড অ্যাওয়ে, কিন্তু ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে লাশ চলে গেছে মর্গে। হুম হুম, কাটাছিড়া শুরু হয়ে গেছে। মর্গের যে ডুম ছিল, যে কাটছে, হুম। সে পরে এসে হাউ মাউ করে কান্না কেটে সবার কাছে বলতেছে যে আমার জীবনে অনেক লাশ আমি কাটলাম, কিন্তু এইরকম লাশ আমি জীবনে পাই নাই। কি হয়েছে? যে একজন মানুষ মারা গেলে তার রক্ত ক্লট হয়ে যায়, হুম হুম, তখন আর কাটাছিড়া করলে রক্ত বের হয় না। হুম কিন্তু হুম, সালমান ভাইয়ের রক্ত ঢকঢক করে বাইরেছে। আচ্ছা। পুরা পুরা গায়ে যে কাপড় ছিল, কাপড় ইয়ে হয়ে গেছে, ভিজে গেছে। এটার মানে কি? এটার মানে কি সালমান শাহ তখনও জীবিত ছিল? আমার মনে হয়, আমরা তো অনেক ঘটনা দেখি না যে বাংলাদেশে কোন ব্যক্তি মারা গেছে, গোসল করানোর সময় সে আবার উঠে গেছে, এরকম শুনি না, দেখছি। অনেক সময় কবর দেওয়া হয়ে গেছে, কবরের ভিতরেও কান্নাকাটি শব্দ শুনে মানুষ দেখে যে জিন্দা রয়ে গেছে। আমার মনে হয় এই ইনজেকশনের দ্বারা মনে হয় হি ওয়াজ কাইন্ড অফ ডেথ এন্ড নট ডেথ। হুম হুম। বুঝাইতে পারছি আপনাকে? মানে কোমায় চলে গিয়েছেন বা প্যারালাইজড হয়ে গিয়েছেন, এরকম একটা রাইট, সিচুয়েশন। রাইট, থ্যাংক ইউ। ওই কাইন্ড আমার মনে হয়, আমি যেটা এখন ফিল করতেছি ডুমের কথায়, এইটা ওইটা। আচ্ছা, আমি অনেক কষ্ট করে কোনো জি কাগজ পাই না। জি বাংলাদেশে দেখছেন যে আপনি এখনো কিন্তু পুলিশ অনেক কাগজ পাচ্ছে না। জি। এই গত পরশুদিন আমারে বলছে যে আমি এটা পাই নাই, এটা পাই নাই, এটা পাই নাই। হুম আপনার হুম, বাপ-দাদার সম্পত্তি, আপনি সেটেলমেন্ট অফিসে গেছেন বা এসিল্যান্ড অফিসে গেছেন একটা কাগজ আনতে। আপনি হুম যেয়ে দেখলেন কি ওই কাগজটা ছেঁড়া। হুম, এরকম হুম। ঘটনা দেখছেন? কোর্টে এমন মেক্সিমাম হওয়া জিনিস এরকম হয়। এমন হওয়া স্বাভাবিক। বাংলাদেশের যে মানে ডকুমেন্টেশনের অবস্থা স্বাভাবিক আর কি জি, হওয়াটা। জি, 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 ছেঁড়া। কে ছিঁড়লো কোনো পাত্তা নাই। কিন্তু এই ছেঁড়া কাগজ হয়ে গেল দেখে আমার সম্পত্তি কি আমি লস করে ফেলবো? না। না। তো ঠিক সালমান শাহর এই যে ২৯ বছরের অনেক কাগজ আমাদের আইও সাহেব পাচ্ছেন না। আমাকেই ম্যানেজ করতে হচ্ছে এইগুলা। বুঝছেন? ফার্স্ট সুইসাইড, এই যে আপনার পোস্টমর্টম এর রিপোর্ট হুম, সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হইছে। জি। এবং সেকেন্ড পোস্টমর্টম যেটা সিলেক্ট করাইছিলাম, সেইটার রিপোর্ট আমি বহুদিন পরে, প্রায় মনে হয় ৫ বছর পরে আমি পাইছি। একটু আমাদেরকে বলবেন এই দুইটা পোস্টমর্টমের রিপোর্টে কি আছে? ফার্স্ট পোস্টমর্টম যেটা হলো, যেখানে আপনি বলছেন যে সালমান শাহ দেয়ার ওয়াজ এ পসিবিলিটি যে সে তখনও হয়তো বা আপনি জীবিত তো ছিলেন। আপনি তো নিউ ইয়র্কে থাকেন না? জি বেলভিউ হসপিটাল চিনেন? জি জি, বেলভিউ। চিনি। এই ম্যানহাটেনে, তো জি আমাদের এস্টোরিয়ার আদার সাইডেই, নদীর ওই পারেই। জি জি। আচ্ছা, আমি ফার্স্ট পোস্টমর্টম এবং সেকেন্ড পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে আমি সেই বেলভিউ হসপিটালের একজন ফরেনসিক ডিপার্টমেন্টের ডক্টর, আমি ৩ দিন উনার সাথে ডিসকাস করছি। উনাকে বলছি আপনি আমাকে এটা বিশ্লেষণ করে দেন। উনি বিশ্লেষণ করার পরে আমি এটাকে বাংলায় টাইপ করে নিয়ে আসছি। And he told me it's not a suicide, it's a murder. ওকে। আমেরিকান বুঝে ডাক্তার বুঝতে বলেছেন, পারছেন? বেলভিউ আচ্ছা। হসপিটালে আমেরিকান ডাক্তার। আমি আপনার কি উনাকে ডক্টরের জিজ্ঞেস, নামটা মনে আছে? ডক্টরের নাম মনে আছে যিনি আপনাকে বলেছেন আমেরিকার? না, না, উনি আমেরিকান ভদ্রলোক, আচ্ছা আমেরিকান ভদ্রলোক। আর আমার সাথে আমার নিকটাত্মীয় একটা মেয়ে ছিল। আচ্ছা, আমি আসতেছি আপনার কাছে ঘটনায়। আচ্ছা। আমার প্রশ্ন হলো যে why not suicide? তো উনি আমাকে বলল যদি ফ্যানের সাথে এরকম কেউ ঝুইলা মরে
এখানে একটা ভেইন আছে, এখানে একটা ভেইন আছে, এই দুইটা বাস্ট মারে, স্পাইনাল কর্ড ভেঙে যায়, রাইট স্পার্ম বের হয়, বুঝছেন? গলায় আপনার ফাঁসির দাগের সাথে সাথে অসংখ্য নখের আঁচড় থাকে, কারণ তখন চেষ্টা করে এটা খোলার, বাঁচার জন্য। রাইট বুঝতে পারছেন? পাটা এরকম থাকে, পা এগুলা কোনো সিমটম নাই। আমি 100% কনফার্ম হয়ে আসলাম যে ইয়েস, আমার এখন যুদ্ধ করতে হবে, দেশটা নতুন নতুন স্বাধীন হয়েছে, বুঝছেন? এর পরবর্তীতে জানলাম কি জানেন, আরো আশ্চর্য হবেন, বলবো? আমি কিন্তু আপনার সাথে এজ এ আমেরিকান আই এম টেলিং ইউ অল দ্য ট্রুথ, এন্ড আমি খুব মজা পাচ্ছি। জি কাইন্ডলি বলেন, একটু কাইন্ডলি বলেন। জি, আমাদের এক্স মহামান্য প্রধানমন্ত্রী, ওনার ছোট ভাই, ওনার বড় এক ভাই কামাল, শেখ কামালের নাম শুনছেন? অফকোর্স, জি। এই সালমান শাহ শ্বশুর হইল শেখ কামালের বাল্য বন্ধু। আচ্ছা, কি নাম সালমান শাহ শ্বশুরের? শফিকুল হক হীরা। উনি ক্রিকেট বোর্ডে আছেন। জি, বাংলাদেশের ক্রিকেটের উনি সম্ভবত একসময় ক্যাপ্টেনও ছিলেন, পরে ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন। এবং পাপনও ওনার খুব ভালো বন্ধু। আচ্ছা, যার কারণে এই 29 বছর হিসাব মিলছে নি আপনার? মানে ওই যে জিল্লুর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে পাপন, যিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনেকদিন ধরে সভাপতি ছিলেন, শেখ হাসিনা খুব আত্মীয়, আইবি রহমান এবং জিল্লুর রহমানের সন্তান, তার কথা বলছেন। সেই পাপন হচ্ছে সালমান শাহর যিনি শ্বশুর, সামিরার বাবা, তার ফ্রেন্ড বলছেন, তাই তো? আর শেখ কামালও বাল্য বন্ধু ছিল, শেখ কামালের বাল্য বন্ধু। আচ্ছা, তো আপনার কি মনে হয় যে ওই সামিরার বাবা তার এই রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এই যে ম্যানিপুলেশন গুলো আপনি বলছেন, পুলিশের সাইড থেকে, ফার্স্ট পোস্টমর্টমের সাইড থেকে, এগুলোকে উনি ম্যানিপুলেট করেছেন বলে আপনার মনে হচ্ছে? আমার কেন মনে হবে না? আমি যে স্টোরি বললাম, আপনার কি মনে হয় না? জি, আমার তো মনে হচ্ছেই, বাট আমি তো মানে উপস্থাপকের জায়গা থেকে আপনার কাছ থেকে শুনতে চাই। না, এই প্রশ্নটা আমাকে না করে আপনি যারা দেখছেন ওনাদেরকে বলেন। গেল এক। আসেন এখন বনোজ কুমারকে। আদালত অর্ডার দিছে এটাকে রিইনভেস্টিগেশন করে আদালতে জমা দেওয়ার জন্য। উনি করলো কি, ছবি টবি আইকা এইটা ওইটা বানায়া উনি আদালতে জমা না দিয়ে জনসমক্ষে এটা প্রকাশ করে দিল। উনি সাংবাদিক সম্মেলন করলো, পাবলিক ডাকলো, ডাইকা বললো আমি এতদিন সালমান শাহর এই মামলাটা নিয়ে তদন্ত করছি, এই পাইছি। এটাতে কি বোঝা গেল? যে বাংলাদেশের আদালতকে সে অবমাননা করলো, আদালতে জমা না দিয়া। হ্যাঁ, কোর্ট আদালতে আমাদেরকে রিপ্লাই দিবে, আদালতকে অবমাননা করলো, আমাদের মামলাকে আপনার ক্ষতিগ্রস্ত করলো, তার ভক্তবৃন্দকে হতাশ করলো।